আমি সাকওয়াত ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে সম্প্রতি প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করে দেশে ফিরেছেন এবং এটাই তার প্রধানমন্ত্রীত্বের প্রথম সফর। এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশে এই জুলাই গণঅভ্যুত্থান পরিবর্তিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সফর এটা। এই সফরের অনেকগুলা দিক এবার প্রশংসিত হয়েছে এবং আজকে পার্লামেন্টে আমাদের বাণিজ্যমন্ত্রী সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও বলেছেন যে এটা একটা নতুন কালচার তৈরি করেছে। সেই কালচারটা থেকে একটু সংক্ষেপে শুরু করি। সেটা হচ্ছে সাধারণত আমাদের দেশের সরকার প্রধানরা যাওয়ার সময় দেখতাম যে বিশাল বহর নিয়ে যান, এয়ারপোর্টে তাদের স্তুতি করার জন্য অথবা ওই দাঁড়িয়ে থেকে বিদায় দেওয়ার জন্য বিশাল হাজার হাজার লোক থাকবে, এটা তারা খুব এনজয় করতেন এবং শো অফটা বেশি ছিল। এই শো অফটা এবার ছিল না। প্রথমত হলো গিয়ে যে ছোট পরিসরে টিম নিয়ে যাওয়া, 25 জন নিয়ে যাওয়া, এইটা একটা প্রথম কালচার। দ্বিতীয় হলো যে ওই যে এয়ারপোর্টে ভিড় জমিয়ে সবার হাত ইয়ে করে কচলাতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, সেই কালচার থেকে তিনি বের করে এনেছেন। মালয়েশিয়া যখন গেছেন, মালয়েশিয়ায় তাদের এটা প্রথম সফরে এটা সবারই মনে রাখা দরকার যে তাৎক্ষণিকভাবে আমি তোমাকে এত টাকার এই খাতে দিয়ে দিলাম বা এইখানে এইটা দিয়ে দিলাম বা এতজন লোক নিয়ে নিলাম, এই ঘটনাটাই মুখ্য হয় না। মুখ্য হয় যে একটা স্টার্টিংটা আমাকে কি মেসেজ দিচ্ছে। স্টার্টিংয়ের মেসেজ ওইখানে সব কিছু ছাপিয়ে উঠলো যখন তিনি 2 দিনের মালয়েশিয়া সফর শেষে যখন তিনি ওইখান থেকে আসবেন, ওইখান থেকে ওই সময়টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে সেখানে আমার বন্ধু মহাজাদু জানে, আপনার ঘরে আপনি আমাকে দাওয়াত দিলেন, আমি আসলাম, আপনার সঙ্গে আমার দেখা হলো, কথা হলো, এই প্রথমবারের মতো সাক্ষাৎ হলো। আমি অফিস থেকে বের হওয়ার সময়ে যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন, সায়ন্ত এসেছিল, আমার বন্ধু মহাজাদু জানে, আমার সঙ্গে আপনার সম্পর্কের উচ্চতা কোথায় পৌঁছেছে এটা বোঝার জন্য আর অনেক গল্প দরকার আছে। আর এইটা হয়েছে এবং সেটা এত বেশি এটা সাড়া ফেলেছে যে গত পরশু পর্যন্ত ওই সময়ের মধ্যে আমি দেখেছি যে 7.1 মিলিয়ন ভিউয়ার হয়েছে। মানে 71 লক্ষের বেশি এই 3 দিন আগেই দেখেছি, আমি সরি এর মধ্যে আর আপডেটটা দেখা হয় নাই, ভিউ হয়েছে। তার মানে এই হলো মালয়েশিয়ায় তিনি এই দুইটা দেশ সফরেই তিনি কিন্তু রাজনৈতিক সম্পর্ক, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, জনগণের সম্পর্ক এবং পাশাপাশি উন্নয়ন এবং আপনার বিনিয়োগের দিকে মনোযোগ দিয়েছেন বেশি, যে কারণে তার বিনিয়োগ বোর্ডের প্রধানকে তিনি নিয়ে গেছেন এবং মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তিনি মিটিং করেছেন। চায়নায়ও তিনি আলাদাভাবে চায়নার শীর্ষ 3 ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং সেখানে 17টা সমঝোতা স্মারক, এটা ধরেন সমঝোতা স্মারক ছোটোখাটো মিলিয়ে অনেক কিছুই অনেক দেশের সঙ্গে হয়, সংখ্যার বিবেচনায় সেটা বড় করে না দেখে আমরা যদি এটা দেখি যে চায়নায়ও তিনি যে রিসিপশন পেয়েছেন এবং আর একটা বোনাস পেয়েছেন, সেটা হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ইয়েতে দালিয়ানে, যেখানে 7টা দেশের সরকার প্রধানরা উপস্থিত, এটাও কিন্তু বোনাস পাওয়া। নর্মালি শুধু একটা দেশের সফরে গেলে এটা নাও পেতে পারতেন, ওইখানে 7 দেশের প্রধানের সঙ্গে তিনি ওইখানে ডিনারে অংশগ্রহণ করা বা আলোচনা করা বা দেখা হওয়ার সুযোগ পেলেন। পরে এসে ব্যবসায়িক, রাজনৈতিক, সামরিক, উন্নয়ন, কানেক্টিভিটি, এমন কোনো দিক নাই, কালচারাল, এমনকি সংবাদ মাধ্যম, এআই অ্যাসিস্টেড বিভিন্ন যে প্রকল্প ভবিষ্যতে হবে, স্বাস্থ্য খাতে যে হবে, কোনো সেক্টরই কিন্তু আলোচনায় আসেনি যেটা আমাদের জন্য প্রয়োজন এমন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আবারও সামনে এসেছে সেটা হলো চায়নার যে বিআরআই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা দীর্ঘদিন থেকে তারা বলে আসছে এবং বাংলাদেশের সঙ্গে কিন্তু অলরেডি এটা আগেই চুক্তিবদ্ধ তাদের সঙ্গে, সেইখানে যে আপনার বাংলাদেশ চায়না ইন্ডিয়া মিয়ানমার কানেক্টিভিটি, যেটা আপনার বিসিআইএম প্রকল্প যেটা ছিল, সেটা ইন্ডিয়ার অনীহার কারণে সেটা ইন্ডিয়া বেরিয়ে গেল, তারপরে সেটা বাংলাদেশের সঙ্গে ছিল, কিন্তু ভারতের নানান কৌশলের কারণে সেটা হয়ে ওঠেনি। কিন্তু চায়না মিয়ানমার তাদের কানেক্টিভিটি ওইটা কিন্তু চলমান আছে।
সেই ক্ষেত্রে এইটা এমন একটা বিষয়, যদি চায়নার সঙ্গে আমরা উন্নয়ন অংশীদারিত্বে এগিয়ে যেতে চাই, আমাদের এখানে বিনিয়োগ বাড়াতে চাই তাদের, তাহলে যোগাযোগ দরকার। সেই যোগাযোগের ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হতে পারে, কারণ বেইজিং থেকে বা চায়নার এক অংশ থেকে আর এক অংশের যেই দূরত্ব, তার থেকে অনেক কম দূরত্ব কুনমিংয়ের সঙ্গে, ইউনিয়ন প্রদেশের কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশের 2 ঘন্টায়। আমি কুনমিংয়ে গেছি, বাংলাদেশ থেকে প্লেনে উঠছি, কুনমিংয়ে নেমে ফোন করছি, আমার বাসার সদস্যরা যারা আমাকে এগিয়ে দিতে আসছিলেন এয়ারপোর্টে, ওরা যানজটে পড়েছিল, তারা বাসায় পৌঁছানোর আগে আমি কুনমিং চলে গেছি, 2 ঘন্টা মাত্র। তাহলে সেইখানে যদি মিয়ানমারের এইখান দিয়ে যদি একটা রোড কানেক্টিভিটি হয়, এবং সেইখানে রাখাইনে যে অস্থিরতা চলছে, চায়নার ধারণা বা তাদের যে গবেষণা স্ট্র্যাটেজি যেটা, যে ওইখানে কর্মসংস্থান তৈরি হইলে রাখাইনের অস্থিরতাও কমবে। রাখাইনের অস্থিরতা করলে কর্মসংস্থান তৈরি হলে, তাহলে আপনার এই বাংলাদেশের যে রোহিঙ্গাদের নিয়ে যে সংকট, এইটারও একটা সমাধানের পথ খুলতে পারে। আমি এর আগে 2018 সালে চায়নায় গিয়েছিলাম, সাউথ এশিয়ান সেমিনার ফর সাউথ এশিয়ান পলিটিক্যাল পার্টিজ, ওইটা অংশ নিতে বিএনপির প্রতিনিধি হয়ে শহীদুদ্দিন চৌধুরী, অ্যানিবাহ এবং আমি বিএনপির প্রতিনিধি হয়ে গিয়েছিলাম। সেইখানেও যত বিষয় নিয়ে আলাপ হয়েছে আমরা দেখেছি, ওদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু বিআরআই, কানেক্টিভিটি, ব্লু ইকোনমি, এবং এই যে রোহিঙ্গা ইস্যুতে তাদের পলিসি হচ্ছে মিয়ানমার, রাখাইন, বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চল ডেভেলপ করা, স্থিতি আনা, কর্মসংস্থান বাড়ানো এবং এর মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান করা। ফলে সব কিছু মিলিয়ে এইবার যে একটা যেটা এই অনুষ্ঠানের আগে আমরা আলোচনা করছিলাম, যখন আপনারা এখানে বসছিলাম, তখন সবাই আমরা একমত হচ্ছিলাম যে এখানে নগদ কি টাকা আসলো, প্রাপ্তি আসলো, সেটা থেকে বড় কথা হলো 5 বছর এই সরকারের মেয়াদের জন্য বাংলাদেশের সঙ্গে চায়নার কূটনৈতিক সম্পর্কের একটা গতি প্রকৃতি এস্টাবলিশড হয়ে গেল। সেইটা একটা গুড জেস্টার এবং আমরা হোপফুল হওয়ার মতো। আর একটা হচ্ছে, ঠিক এইটা হওয়ার সময় একই টাইমে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া যে আমাদের ট্রানজিট ভিসা বন্ধ করে রেখেছিল, সেইটাও দিল। এইটা একটা সিগনিফিক্যান্ট এক্সাম্পল যে যখনই আমাদের দেশের সঙ্গে অন্য কোনো দেশের, বিশেষ করে চায়নার বা আমেরিকার কোনো একটা বাইল্যাটারাল সম্পর্ক, এটা নানান কিছু হতে থাকে, স্পেশালি চায়নার সঙ্গে, তখন ইন্ডিয়া আমাদের কিছু মেসেজ দেয়। সেই মেসেজটা দেয় সীমান্তে গুলি করার মাধ্যমে, হত্যা করে, এবার করেছে 2টা, গুলি এবং পুশিং। সেইখানে যখন তারা ফেল করেছে, দেখেছে যে এই মেসেজ দিয়ে এই পরিবর্তিত বাংলাদেশে এই সরকার বা এই রাষ্ট্র ব্যবস্থায় আর কাজ করছে না ওই মেসেজ, তখন তারা চায়না প্রধানমন্ত্রী এবং তার গ্রুপ থাকা অবস্থায় তারা একটা সফট মেসেজের দিকে গেল, সেটা হচ্ছে গিয়া ট্যুরিস্ট ভিসাটা ওপেন করে দিল। ফলে এটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গেও তো আমাদের সম্পর্ক লাগবে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটা এনসিপি হোক, জামায়াত ইসলাম হোক, বিএনপি হোক, ডান বাম অন্য দল হোক, এই সবগুলো দলই কিন্তু ইন্ডিয়ার সঙ্গে একটা সম্পর্ক চায়, কিন্তু সম্পর্কটা চায় আত্মমর্যাদা, সমতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা সব অক্ষুণ্ণ রেখে সমতার ভিত্তিতে। ইন্ডিয়া যেটা চায় একপাক্ষিক, তারা আপার হ্যান্ড নিবে সেইটা। এখন ওই সম্পর্কটা কিন্তু আমরা সবসময় চাই। ইন্ডিয়া এখন এই চায়না ভিজিটের কারণে হোক, অথবা যেই সব হার্ড মেসেজ দিয়ে মেসেজটা কাজ করেনি, সেই জন্য সফট মেসেজ দিয়ে কাজ করিয়ে সেই সম্পর্কের উন্নয়ন ঘটাতে চায়। ইন্ডিয়া কলকাতায় যে ট্যুরিস্ট ভিসা ওপেন করার পর ওদের কিছু ভিডিও দেখছিলাম, ওইখানের ব্যবসায়ীরা তারা বলছিল যে তার নিউ মার্কেটের ব্যবসা বন্ধ, বিভিন্ন দোকান বন্ধ, বাস বন্ধ, ট্যুরিস্ট রিলেটেড ব্যবসা যারা করে বন্ধ, হসপিটাল রিলেটেড এটা চালু হওয়ার পরে তারা একটু চালু হয়েছে, তার আগে ওগুলোও বন্ধ ছিল। ফলে তারা ক্ষতিগ্রস্ত বেশি আমাদের থেকে। আচ্ছা, সুতরাং এই বিবেচনায় এইটা শুধু চায়না সফর মানে চায়না না, গোটা বিশ্ব ইনক্লুডিং ইন্ডিয়াকে যে মেসেজটা দেয়া হয়েছে এবং চায়নার সঙ্গে যে রিলেশন বিল্ড আপ হয়েছে, দ্যাট ইজ ওয়ান্ডারফুল। স্যার